আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রাণের চেয়ে অধিক ভালোবাসার সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখা কর্তৃক ঐতিহ্যবাহী মাদ্রাসা প্রসাদপুর কামিল মাদ্রাসার এই হলরুমের সুন্দর আয়োজনে উপস্থিত প্রধান অতিথি, আমাদের এই অঞ্চলের গণমানুষের গণনেতা ডক্টর মিজানুর রহমান, উপস্থিত আছেন আমার ওস্তাদ, এই মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন হজরত মাওলানা আব্দুল হাই হুজুর, ইসলামী ছাত্র শিবিরের পূর্ব শাখার প্রিয় সভাপতি, সংগ্রামী সেক্রেটারি, অন্যান্য সেক্রেটারি ভাইয়েরা, আমার সামনে আগামী দিনের উজ্জ্বল, এই বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র ভাই এবং বোনেরা, সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো ভাষায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ সম্ভাষণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? নিশ্চয়ই গানের পরে আলোচনা শোনা খুবই কঠিন, তবে শুভ সংবাদ দেই কি যে আমার আলোচনার পরে আবার গান আছে। ঠিক আছে তো? তাহলে এ পর্যন্ত একটু মনোযোগ দিলে হবে। আমি আমার আলোচনা খুবই ছোট করব। আলোচনার বিষয়বস্তু এলোমেলো, আর আমাদের দেশটা এলোমেলো থেকে একটু গোছালো এসেছে। আমাদেরকে এই ছাত্র সমাজ সুন্দর একটা দেশ উপহার দিয়েছে। যেই রাষ্ট্র তার পথ হারিয়েছিল, বিগত 16 বছরে তার কাঙ্ক্ষিত পথ হারিয়েছে। কি কি কারণে পথ হারিয়েছে স্বাধীনতার 53 বছরে, সেগুলো যদি আলোচনার নোট নিয়ে আসা যায় আমাদের কাছে ক্লিয়ার হবে। একটা শুধু দৃষ্টান্ত দেব, দিয়ে আমার উদাহরণে প্রবেশ করব। বাংলাদেশ পথ হারাইছে, কেউ যদি বলে 71 সালে পথ পেয়েছে, আমি মনে করি পথ পাই নাই। একটা এক্সাম্পল দেয় এই জায়গাতে দাঁড়িয়ে। বাংলাদেশের দুইটি শিক্ষা ব্যবস্থার ধারা, একটা জেনারেল আর একটা আলিয়া। আমি আমার এইখানে অধ্যক্ষ আছে, তারপরে জেনারেল একজন ডক্টর আছেন, দুইজনকে সাথে নিয়ে আমি বলতে চাই, বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের 90% মুসলমান রাষ্ট্রের 90%, কেউ বলে 88, কেউ বলে 92, আমি মধ্যম পন্থা অবলম্বন করে বললাম 90% মুসলমানের রাষ্ট্রে দুইটি ধারা শিক্ষা ব্যবস্থা আছে, একটা জেনারেল আর একটা মাদ্রাসা। আল্লাহ শুক্রিয়া, এই দুইটা ধারার সাথে আমার পরিচিত। প্রথম প্রাইমারিতে পড়া, তারপরে হেফজোখানাতে পড়া, আবার আলিয়াতে পড়া, এরপরে ইউনিভার্সিটিতে পড়া। এই জন্য দুইটা ধারার পড়াতে আমার কিছুটা অভিজ্ঞতা বলি কি যে এই দুইটা ধারা দুইটা ধারার মধ্যে একটা ধারা প্যারালাইসিস শিক্ষা ব্যবস্থা। এই প্যারালাইসিস শিক্ষা ব্যবস্থা, যেটাকে বলছি জেনারেল শিক্ষা ব্যবস্থা, এই প্যারালাইসিস শিক্ষা ব্যবস্থাতে আমার দুইজন ভাই কিছুক্ষণ আগে কথা বলেছেন, একজন রুয়েট এবং একজন রংপুর মেডিকেলে। নিশ্চয়ই তারা এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আরও একটা বিশ্ববিদ্যালয়ের তারা ছাত্র, এই কারণে এই জায়গাতে দাঁড়িয়ে কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলার তাদের যোগ্যতা রেখেছে। সেই বিশ্ববিদ্যালয়ের নামটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। শুধুমাত্র জেনারেলে পড়ালেখা করার পরে রুয়েট থেকে একেবারে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে, রংপুর না ঢাকায় মেডিকেল থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে বাবা মার জানাজার দোয়া জানতে পারবে না, তাদের সিলেবাসে এটা নাই। কিন্তু দেখা গেল কি, যেই ছাত্র সর্বোচ্চ মেরিটিয়াস, সবচাইতে ভালো, সে পড়ালেখা করে ঢাকা মেডিকেল অথবা বুয়েট থেকে শেষ করার পরে বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে যাকে টাকা পাঠিয়ে শিক্ষা অর্জন করালো, সে তার শেষবারে বাবা মাকে দোয়া দিয়ে বিদায় করতে পারে না। এই শিক্ষা ব্যবস্থা আমাদের তৈরি করছে। বাট তাদেরকে কিভাবে লালন করা হয়েছে একটু দেখি। বাংলাদেশে এখন প্রাইমারি স্কুলের বদলে ইফতেদায়ী মাদ্রাসা। প্রাইমারি স্কুল বাংলাদেশে একটাও বেসরকারি নাই। হুজুর সাক্ষী দিবেন, যদি থাকে তাহলে জানাবেন, বাংলাদেশে একটাও ইফতেদায়ী মাদ্রাসা সরকারি নাই। উল্টা হয়ে গেল কথা। প্রাইমারি একটাও বেসরকারি নাই, আর ইফতেদায়ী একটাও সরকারি নাই। এবার আসি আমরা দাখিল পর্যায়ে। দাখিলের সমকক্ষ যেইগুলো স্কুল হাই স্কুল লেভেলের। আমি যদি দেখি, আমার চাঁপাইনবাবগঞ্জে ছেলেদের জন্য 3টি এবং মেয়েদের জন্য 1টি সরকারি হাই স্কুল রয়েছে। সেটা এবি স্কুল রয়েছে, হরিমোহন রয়েছে, আর শিখগঞ্জে মডেল রয়েছে, আর মহিলা গার্লস রয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আমি জানতে চাই, সারা বাংলাদেশে কোনো দাখিল মাদ্রাসা সরকারি নাই কেন? 53 বছর বয়সে আমাদের সাথে এই বৈষম্য কেন করা হলো মাদ্রাসা ছাত্রদের সাথে? স্বাভাবিকভাবে এই বৈষম্য। এবার আমরা আর একটু আগিয়ে আসি, আলিম পর্যায়ের মাদ্রাসা। আমার সাথে সবাই একমত হবেন, একেবারে ইন্টারমিডিয়েটের বহু কলেজ আছে যারা সরকারি, কিন্তু
বাংলাদেশে একটিও আলিম মাদ্রাসা সরকারি নাই। চলে আসি আমরা হচ্ছে অনার্স লেভেলে হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলো হচ্ছে বহু কলেজ রয়েছে সরকারি। বাংলাদেশে শুধুমাত্র 3টি হচ্ছে মাদ্রাসা সরকারি রয়েছে, 3টি। একটা আছে সিলেট সরকারি আলিয়া, একটা ঢাকা আলিয়া, আর একটা বগুড়াতে হচ্ছে মুস্তাফামি আলিয়া। এর ইতিহাস পড়তে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। ঢাকা হয়েছে ব্রিটিশ আমলে, আর সিলেটের যেটা হয়েছে, সিলেটেরটা আলিয়া মাদ্রাসাকে সরকারি করেছেন এমন একজন, তিনি মনে করেছিলেন কি যে এটা কলেজ বলে সিগনেচার করে দেওয়ার পরে ওই মাদ্রাসা সরকারি হয়েছে। কেন ইমাজিন, 90% মুসলমান রাষ্ট্রে আমাদের সাথে এই আচরণ। যেই সমাজের শিশু অবস্থাতে কোরআন শিখাবে যেই প্রতিষ্ঠান, যেই শিক্ষা ব্যবস্থা তাকে হাদিস শিখাবে, যেই শিক্ষা ব্যবস্থা নৈতিকতা সম্পন্ন হচ্ছে ব্যক্তি তৈরি করবে, যেই শিক্ষা ব্যবস্থা এই যুগের হচ্ছে হালিমা তৈরি করবে, আয়েশা তৈরি করবে, খাদিজা তৈরি করবে, সেই শিক্ষা ব্যবস্থার সাথে এরকম বৈষম্যের কারণে বাংলাদেশের এই অবস্থা। দেখা গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ পড়ালেখা করে সেখান থেকে আমরা উপহার পেলাম হচ্ছে এমন একজন কুলাঙ্গার যিনি 100তম সেঞ্চুরি করে উদযাপন করলো মিষ্টি বিল দিয়ে। এই শিক্ষা ব্যবস্থা, নাউজুবিল্লাহ, আমাদের সাথে এই দৃশ্য দেখতে হলো। আমাদের সাথে দেখা গেল প্রত্যেক হচ্ছে বিশ্ববিদ্যালয়ের হচ্ছে হল থেকে হচ্ছে মদের বার হচ্ছে বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে কিছু কিছু বিশ্ববিদ্যালয় এখন ছেলে হল তাল্লাশি করতে গিয়ে দেখা যাচ্ছে মেয়েদের পোশাক পাওয়া যাচ্ছে, মেয়ে হল তাল্লাশি করতে গিয়ে ছেলেদের পোশাক পাওয়া যাচ্ছে। কি আজীব তামাশা! এই আজীব তামাশা হচ্ছে এই দেশ হলো। এ দেশকে এখন আমাদেরকে সাজাতে হবে। আমাদের সাথে যে বৈষম্য করা হয়েছে, আমার শিক্ষক রয়েছেন, শিক্ষকরা নিশ্চয়ই কথা উঠাবেন কি যে বাংলাদেশের হচ্ছে যেমনভাবে হচ্ছে সরকারি প্রাইমারি করা হয়েছে, সরকারি হচ্ছে হাই স্কুল করা হয়েছে, ঠিক তেমনভাবে বাংলাদেশের ইবতেদায়ী এবং দাখিল আলিম মাদ্রাসাকে সরকারি করতে হবে। আমরা দেখি আর একটু আগে আসি, কামিল মাদ্রাসার অধ্যক্ষ যেদিন রিটায়ার্ড করে সেই দিন তাকে 1 টাকাও দেওয়া হয় না। আর প্রাইমারির একটা শিক্ষক রিটায়ার্ড করলে সে পাবে, সে যদি মরে যায় তার বউ পাবে, তার বউ যদি মরে যায় ন্যাংরা খড়া ছেলে মেয়ে থাকলে সেও পাবে। আর মাদ্রাসার শিক্ষকই রিটায়ার্ড হওয়ার পর পাচ্ছে না, তার বউ ছেলে মেয়ে তো দূরে থাক। কি আকাশ জমিন হচ্ছে পার্থক্য আমাদের সাথে করা। এই পার্থক্যে পরিবর্তন করা হবে, এরকম চিৎকার করবেন আমার সামনে যারা আছে, আমাদেরকে তৈরি হতে হবে। তাহলে আমরা কিভাবে তৈরি হতে পারি? দেখুন, আমাদের এই সমাজ ব্যবস্থাতে ওই শিক্ষা ব্যবস্থার কি অবস্থা। এইখানে আমরা যারা আছি মাদ্রাসাতে পড়ালেখা করেছি, আমার প্রথম আবেদন থাকবে হীনমন্যতা থেকে আমরা দূর হই। আমরা হীনমন্যতাতে ভুগবো না। হীনমন্যতাতে ভুগবে যারা হচ্ছে প্রথম যেদিন যেমন ছিল আর 90 বছর 60 বছর অতিবাহিত হওয়ার পরে তেমন। আমার কাছে একটা ম্যাগাজিন ইউনিভার্সিটি থাকতে লেগে পড়েছিলাম এক খেকশিয়ালের গল্প। খেকশিয়াল 7 দিন থেকে ক্ষুধার্ত অবস্থায় খুব জীর্ণশীর্ণ হয়ে গেছে, শরীরটা খুব পাতলা হয়ে গেছে। হঠাৎ করে দেখলেন একটা প্রাচীরের ভিতরে একটা চমৎকার ফলের বাগান। এই ঘ্রাণ দেখে খেকশিয়াল খুব খুশি হলেন, বাহ খুবই চমৎকার, তো এর ভিতরে ঢুকতে হবে। ঢুকার জন্য তিনি চেষ্টা করলেন উপরের দিকে উঠার, কিন্তু শরীর তো ক্ষুধার্ত, শরীরের শক্তি নাই, ওপর দিয়ে লাফ মেরে উঠতে পারলেন না। ঘোরাঘুরি করে দেখলেন খুব একটা ফোঁটা আছে। সে ভাবলেন না খাওয়া শরীর পাতলা টাতলা হয়েছে, এদিক দিয়ে মনে হয় ঢুকতে পারবো। ওই গর্ত দিয়ে সে ভিতরে প্রবেশ করে এবার দেখলেন ফলের সমাহার বাগানে ফল খাওয়া শুরু করলেন। ফল খেয়ে টেয়ে দেখা যাচ্ছে কি যে যখন সে খুব তরতাজা আনন্দে একেবারে খুব গান ধরবে, হঠাৎ করে দেখলেন গেট দিয়ে হচ্ছেন বাগানের মালিক প্রবেশ করে, কে রে ফল খায়? চিৎকার করে ভাবলো এখন তো যান বাঁচা খুবই দরকার। কে রে ফল খায়? কেউ যখন চিৎকার দিয়েছে এদিক সেদিক ছুটাছুটি করে, সে ভাবলো কি যে এখন তো শরীরে বল হয়েছে, অলটপকে পালাবো। সে শক্তি যখন দিতে গেল শরীর খুব ভারী হয়ে গেছে, মোটাবাটা হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, আর সে টপকাতে পারলো না। সর্বশেষ সিদ্ধান্ত নিলে যে রাস্তা দিয়ে আসছে ও রাস্তা দিয়ে কী করতে হবে? বের হতে হবে। সে রাস্তা দিয়ে বের হওয়ার জন্য দৌড় শুরু করলো। দৌড় শুরু করে দেখে গর্ততে ফুটা মিহি, তখন নাহলে পাতলা ছিলাম, এখন তো মোটা হয়েছে, ওই দিক দিয়ে আর বের হতে কারণ অবশেষে ভাবলো জান তো শেষ। এবার সিদ্ধান্ত কি? সিদ্ধান্ত নিল কি যে একটা গর্তে লুকায় কোনো হালে, একটা ঝোপঝাকরে জানটা তো বাঁচায়, জান বাঁচায় একটা ঝোপের ভিতরে ঢুকায়, আর মালিক খুঁজে এভাবে চিৎকার করে। মনে মনে সে ভাবে কি যে আমার জন্য এখন কাজ কি? সে কাজ ভাবলো কি যে সিদ্ধান্ত একটাই, আমার জানে বাঁচতে হলে 7 দিন যে না খেয়েছিলাম আবার এই 7 দিন না খেয়ে পাতলা হয়ে ওই গর্ত দিয়ে বের হতে হবে যে গর্ত দিয়ে আমি ঢুকেছি। 7 দিন না খেয়ে আবার পাতলা সাতলা হয়ে ওই গর্ত দিয়ে বের হয়ে সুন্দর ফলের বাগানের দিকে তাকায় আর বলে যেই কার সেই। মানে কি, আগে যেমন 7 দিন ক্ষুধার্ত পাতলা সাতলা ছিলাম, এত জীবন বাজি রেখে সে জায়গাতে প্রবেশ করে যেই কার সেই। বাংলাদেশের জেনারেল শিক্ষা, আমি হচ্ছে ডক্টর মিজান ভাইয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, উনি আরাক ইউনিভার্সিটি, তো এর জন্য হচ্ছে জামাত ইসলাম ইউনিভার্সিটির, উনি জানে এগুলো।
তো শ্রদ্ধা রেখে বলছি, জেনারেল শিক্ষিত যারা, তারা হচ্ছে ওই গর্ত দিয়ে ঢুকে প্রাইমারি পড়ে, হাই স্কুল পড়ে, কলেজ পড়ে, ইউনিভার্সিটি পড়ে, এরপরে দুর্নীতি করে সব কিছু খাওয়া দাওয়া করে মোটাসোটা হয়, এরপরে আজরাইল এসে যখন টোকা দেয় কি যে তোকে চলে যেতে হবে, তখন সব কিছু শেষ টেষ করে আবার যখন বিদায় হতে হয়, তখন যেই ক্যাশ সেই, তার মানে কবরে নিয়ে যাওয়ার মতো কোনো পুঁজি থাকে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়েছিল কি যে আপনার কাছে আশ্চর্য বিষয়গুলো কি, বলছে সবচাইতে বড় দায়িত্ব কি? তিনি বলেছিলেন বড় দায়িত্ব এই, এবং তার চাইতে বড় দায়িত্ব হচ্ছে এই। তিনি এভাবে করে বলেছিলেন কি যে আমার কাছে আশ্চর্য সব থেকে বিষয় এই কি যে যারা, এই দুনিয়াটা আমার কাছে খুবই আশ্চর্য, এবং আরও বেশি আশ্চর্য হচ্ছে যারা এই দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় কোনো পাথেও নিয়ে যেতে পারে না। এই দৃশ্য দেখে আমি আরও বেশি আশ্চর্য হই। আসলেই তাই তো, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এক ধরনের লোককে যেই তার সেই তৈরি করেছে। এ জায়গা থেকে আমাদেরকে বের হতে হবে। আমরা আলহামদুলিল্লাহ যারা মাদ্রাসা থেকে আমরা আসতে পেরেছি, আমাদের সৌভাগ্য, আমাদেরকে আল্লাহ তাআলা বাছাই করেছেন। আল্লাহ তাআলার কথা হচ্ছে ওয়াজ তাবাকুম, যারা চেষ্টা করে তাদেরকে আল্লাহ বাছাই করে, আমাদেরকে বাছাই করেছে। এ জায়গা থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি। নবীনদের জন্য আমরা যারা এসেছি, তাহলে আমাদের করণীয় কি? করণীয় আমি একটা জিনিস বলতে চাই, সব নবীরই একটা দোয়া ছিল। আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন রব্বানা যালামনা আনফুসানা, ইউনুস আলাইহিস সালাম দোয়া করেছিলেন হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহান, এই ইউনুস না, মানে সেই নবী ইউনুস, মানে তিনি দোয়া করেছিলেন হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের দোয়া ছিলেন। আর আমাদের প্রিয় নবীর যে দোয়াটা ছিলেন সেটা হচ্ছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমাদের এই সমাজের কিছু মানুষ ইসলামকে খুব ভালো মানে, কিন্তু ইসলামের হয় চলে যায় কবরের নিচে আলোচনা, উপরের আর কোনো আলোচনা থাকে না। কিন্তু কবরের নিচটাকে সুন্দর করতে হলে জমিনের উপরটাতে যে বেশি যত সুন্দর থাকবে, তার কবরের ভিতরটা তত বেশি সুন্দর থাকবে। এই জন্য আমাদের নবীর স্পেশাল দোয়া হচ্ছে আমরা আখেরাতেও ভালো থাকতে চাই, এ দুনিয়াতেও ভালো থাকতে চাই। আমরা এই জন্য মাদ্রাসাতে যারা পড়েছি, আমাদের এই দোয়া খেয়াল করতে হবে। এ জায়গাতে এসে আমাদেরকে ছোটোখাটো কোনো মানে করতে হবে না, ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নিতে হবে না, আমাদেরকে বড় করে সিদ্ধান্ত নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, খুব বড় করে সিদ্ধান্ত। আমাদের নবী বলেছেন এ দুনিয়া তো ভালো, এ দুনিয়াতে আমরা কি হতে পারি? এই দুনিয়াতে মাদ্রাসা ছাত্রদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা রাষ্ট্রপতি হব, আমরা প্রধানমন্ত্রী হব, আমরা মন্ত্রী হব, আমরা এমপি হব। এই জন্য হচ্ছে এই দেশের দুই শিক্ষা ব্যবস্থাকে এক ধরনের বৈষম্য করেছে, আর এক ধরনের শিক্ষা ব্যবস্থাকে প্যারালাইসিস করেছে। তখন এই দেশে হচ্ছে আরেকটা বিশ্ববিদ্যালয় খুললেন হচ্ছে পাকিস্তানের হচ্ছে সৈয়দ আবুল আলা মওদুদী, এবং ইসলামী ছাত্র শিবির একটা বিশ্ববিদ্যালয় নিয়ে আসলেন। এই বিশ্ববিদ্যালয়ে জেনারেল পড়ালেখা করা মানুষ এবার জুমা মসজিদে খুতবা দেন। জেনারেল পড়া মানুষ হচ্ছে কোরআনের অনুবাদ করেন। আপনারা খুঁজে দেন, অধ্যাপক গোলাম আজম, তিনি কোনোদিন মাদ্রাসার বারান্দাতে পা দেয় নাই, কিন্তু কোরআনের অনুবাদ করেছেন। এখন যিনি আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান, মাদ্রাসার বারান্দাতে কোনো পা দেয় নাই, কিন্তু এখন কওমি মাদ্রাসার আলেমদের সাথে তিনি বক্তব্য রাখার জন্য পারেন। আমাদের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কোনোদিন মাদ্রাসাতে পড়ে নাই, বিসিএস ক্যাডার হয়ে ম্যাজিস্ট্রেট হয়েছিলেন, এখন দেখা যাচ্ছে বহু ইসলামিক বই রেখেছেন। এজন্য আমার তরুণ ভাই এবং বোনদেরকে আহ্বান রাখতে চাই, ইসলামী ছাত্র শিবির তোমাকে হচ্ছে এই প্যারালাইসিস এবং এক পেশে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার একটা ব্যালেন্সফুল জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। আমরা সেই প্রমাণটাই দেখেছি। এদেশের হচ্ছে জেনারেল পড়া মানুষ যখন হচ্ছে এদেশের ক্ষমতা পেয়েছে, তখন দেখলাম তিনি মন্ত্রিত্ব চালালেন, আবার বাইতুল মোকাররমে মসজিদে গিয়ে তিনি ইমামতিও করলেন। এরকমভাবে আমাদেরকে তৈরি হতে হবে মাদ্রাসার ছাত্র। আমরা শুধু বাইতুল মোকাররমে থাকবো না, আমরা শুধুমাত্র ইসলামী ফাউন্ডেশন চালাবো না, আমরা শুধুমাত্র মসজিদ চালাবো না, আমরা শুধুমাত্র হচ্ছে মক্তব চালাবো না, আমরা চালাবো ইউনো, আমাদের চালাতে হবে উপজেলা অফিস, আমাদেরকে চালাতে হবে জেলা অফিস, আমাদেরকে চালাতে হবে হচ্ছে বঙ্গভবন, গণভবন এবং সংসদ ভবন। সেজন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমি এই জায়গাতে এসে আহ্বান রাখতে চাই মাদ্রাসা ছাত্র ভাইদেরকে, ছোট্ট একটা বিষয়, আমার আর 2 মিনিট সময় আছে। সে জায়গাতে এসে হচ্ছে আমাদেরকে টার্গেট ঠিক করতে হবে, টার্গেটটা খুবই নিখুঁত হবে এবং খুবই টার্গেট ভিত্তিক হবে। আমরা দেখেছি মাছরাঙা যখন উপরে উঠে সে টার্গেট করে উটের পিছিয়ে ছুটে। ছোট্টকালে আমরা কবিতা পড়েছি, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি কি উত্তর দিয়েছিলেন? এখন দাঁড়াইবার সময় নাই,
আনিয়েছি তৃণলতা, গুণিত হবে আপন বাসা। এই জন্য মাদ্রাসা ছাত্রদের ডান বামে কোনো তাকানোর সুযোগ নাই। আমাদের তাকানোর সুযোগ হচ্ছে এই 56,000 বর্গ মাইলে কোরআনের আইনকে এবং কোরআনের অনুশাসনকে কায়েম করে আমার কাঙ্ক্ষিত জায়গা জান্নাতকে নিশ্চিত করা পর্যন্ত আমাদের নিস্তার না, আমাদেরকে ছুটতে হবে সেদিকে। এই জন্য টার্গেটটা আমাদের খুব বড় হোক, টার্গেটটা যেন এলোমেলো না হয়। আমি আমার ছোট্ট আরেকটা গল্প দিয়ে আলোচনা শেষ করে দিতে চাচ্ছি। একটা ম্যাগাজিনে বলছে একজন ব্যক্তি টার্গেট ঠিক করেছে। বলা হলো কি যে তার বাবাকে নিয়ে গেছে মেডিকেল, এবার ডাক্তারদের চেম্বার খুব আয়োজন দেখে বলছে ছেলেকে ডাক্তার বানাবে। এবার কিছুদিন পর বড় ভাই বাড়ি করার জন্য প্ল্যান করতে গেলেন, ইঞ্জিনিয়ার তো ব্যাপক ব্রেন, এত সুন্দর করে রেখে দিলে, বলে না বাবা তোরে ডাক্তার হওয়া লাগবে না, কাটা ছিঁড়া খুব খারাপ, তুই ইঞ্জিনিয়ার হ। ইঞ্জিনিয়ার হওয়ার পর কিছুদিন পর দেখা গেলো মেজো ভাইকে পুলিশে ধরে দেখা যাচ্ছে থানা নিয়ে গেছে, আর পুলিশের পিছনে ছুটতে হচ্ছে। এবার এসে বললেন না ডাক্তার ইঞ্জিনিয়ারদের কাম হবে না, পুলিশের পাওয়ার খুব ভালো, তুই পুলিশ হ। এরপরে সেই বেচারা দেখলেন হঠাৎ করে বেড়াতে গিয়ে দেখলেন কি যে ট্রেন একটা বিশাল বগি একটা ইঞ্জিনে নিয়ে রয়েছে, দাঁড়ায় থেকে বলতেছেন কি যে পুলিশের কি এত ক্ষমতা আছে এতগুলো বগি লোহার ট্রেনে নিয়ে যেতে পারবে? তার চাইতে ক্ষমতা বেশি হচ্ছে ট্রেন যে নিয়ে যাচ্ছে তার এই পাইলটের। আমি বড় হলে এটা হব। কিছু দূর চলার পর দেখলেন সাধারণ একটা মানুষ লাল পতাকা দাঁড় করে আছে, উনি একটু উড়ানোর পরে ট্রেন থেমে গেছে। ও বললো এ বেটার চাইতে ওই যে পতাকা উড়ালো তার বেশি ক্ষমতা, এর চাইতে সেটা আমাকে হতে হবে। তার টার্গেট চেঞ্জ হতে হতে হঠাৎ করে বাড়িতে এসে ভাবলো এতগুলো টার্গেট, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পুলিশ হব, নাকি ট্রেনের ড্রাইভার হব, না নাল ফিতা খাবো, সব কিছু ভাবতে ভাবতে হঠাৎ খেললো আমাদের গ্রামের দক্ষিণ পাড়াতে একজন ঘর জামাই আছে, খুবই ভালো থাকে, তো বড় হলে আমি ঘর জামাই হব। তো এখন এই টার্গেট যদি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এলোমেলো হব। এজন্য এখন আমাদেরকে টার্গেট ঠিক করতে হবে। আমরা আমাদের টপ টু দ্য গোয়িং, সর্বোচ্চ উপরে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে সুন্দর আয়োজনে আমাকে অংশগ্রহণ করার জন্য সভাপতি সহ সকল আয়োজককে ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।